তাহলে তুইও শুনে রাখ তারিক, তুই যদি ওই মেয়েকে বিয়ে করিস তাহলে কোনো দিনই আমি ওই মেয়েকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেব না, এই আমি বলে দিলাম। হাসানপুর গ্রামের গরিব কৃষক তারিক অন্যের জমিতে চাষ করে মা আমিনাকে নিয়ে কষ্টের সংসার চালায়। বাবা নেই, তাই সব দায়িত্ব তার কাঁধে। জীবন চলছিল সাদাসিধে, কিন্তু মা আমিনার মনে একটাই চিন্তা, ছেলের বিয়ে। বাবা তারেক, একটা কথা বলি, আজ ইব্রাহিম ভাই এসেছিল ওনার মেয়ে জয়নবের বিয়ের কথা বলতে। উনি কেন এসেছিলেন আম্মা? ইব্রাহিম ভাই বলছিলেন আমরা যদি রাজি হই তবে জয়নবের সঙ্গে তোর বিয়েটা সে পাকা করতে চায়। আর শোন, ইব্রাহিম ভাই তোকে শুধু তার মেয়েই দেবে না, বলেছে সাথে নগদ 5 লাখ টাকা আর অর্ধেক জমি সম্পত্তি তোর নামে লিখে দেবে। তুই যদি রাজি হোস, ভেবে দেখ, এই বিয়েতে আমাদের কপালটাও ফিরবে, তোকে আর দিন রাত খেটে মরতে হবে না। আম্মা, তুমি কি শুরু করলে বলো তো? জয়নাবের সাথে আমার বিয়ে? তুমি ভালো করেই জানো জয়নাবের স্বভাব চরিত্র কেমন। আর ইব্রাহিম চাচা কেন এত টাকা আর সম্পত্তি দিতে চাইছেন সেটাও তোমার অজানা নয়। যার মেয়েকে কেউ বিয়ে করতে চায় না, তার পার করার জন্য তিনি টাকা আর সম্পত্তির লোভ দেখাচ্ছেন, আর তুমি সেটা জেনেও এ কথা বলছো? আর আম্মা, আমারও তো একটা পছন্দ অপছন্দ আছে নাকি? আমি তোমাকে আগেও বলেছি, আমি এখনও বলছি, আমি আয়েশাকে পছন্দ করি। পছন্দ না ছাড়, ওই গরিবের মেয়েকে বিয়ে করে তুই কি পাবি? তোর জীবনটাই তো নষ্ট হয়ে যাবে। শুধু ভালোবাসা আর ভালো মন দিয়ে কি সংসারের অভাব দূর হবে? শোন তারিক, জয়নব দেখতে কেমন বা তার স্বভাব কেমন তা দিয়ে আমার দরকার নাই। আমার চাই ঘরের রহমত, সে সাথে করে টাকা আর সম্পত্তি আসবে। ইব্রাহিম ভাই টাকা দিচ্ছে কারণ সে চায় তার মেয়েটা একটা ভালো ঘর পাক, এতে খারাপ কি? আর এরকম একটা সম্বন্ধ আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাই না। কিন্তু আম্মা, আমি যে আয়েশাকে পছন্দ করি, সে গরিব হতে পারে, কিন্তু মেয়েটা অত্যন্ত দিনদার এবং তার মনটা অনেক ভালো। আর তুমি জয়নবের কথা বলছো, সে বিয়েটা হচ্ছে স্রেফ টাকার বিনিময়ে। আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি আম্মা, টাকা বা সম্পত্তি লোভে পড়ে আমি জয়নবকে বিয়ে করতে পারবো না। আমি যদি বিয়ে করি তবে আয়েশাকেই করব, আর এটাই হচ্ছে আমার শেষ কথা আম্মা। এ কি কাণ্ড! ওরে ও তারিক, তুই কাকে নিয়ে এসছিস? তোকে না বলেছিলাম এই আপদটাকে এই বাড়িতে আনবি না? তুই শেষমেশ আমার মুখের ওপর এমন একটা কাজ করলি। আমি তোমাকে আগেই বলেছিলাম আম্মা, আমি যদি বিয়ে করি তাহলে আয়েশাকেই করব। তাই আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি। এখন যা হওয়ার তা হয়ে গেছে, তাই তুমি ওকে দোয়া করে ঘরে তুলে নাও। দোয়া? কে করবে দোয়া? তুই কোন মুখে দোয়া চাইতে এসছিস? তুই আমার কথা অমান্য করেছিস, আমার মনে কষ্ট দিয়েছিস, তোর যাকে ইচ্ছা তাকে বিয়ে করেছিস, সেটা তোর ব্যাপার। কিন্তু তুইও জেনে রাখ তারিক, আমি এই মেয়েকে কোনোভাবেই এই বাড়ির বউ হিসেবে মানি না, কোনোভাবেই না। ছেলের বউকে ঘরে তুলতে বাধ্য হলেন আমিনা, কিন্তু আয়েশার জন্য সেই ঘরটা হয়ে উঠল জেলখানা। শুরু হলো অকথ্য মানসিক নির্যাতন। বলি ও নবাবজাদি, তুই কি ঠিক করে থালা বাসনও মাজতে পারিস না? তোর বাপের বাড়িতে কি তোকে কিছুই শেখায়নি, নাকি শুধু বসে বসে মানুষের সংসার ভাঙাটাই শিখেছিস? কেন আম্মা জান, আমি তো পরিষ্কার করেই মাজছি। আর আমি তো ফজর বেলায় নামাজ পড়েই ঘর দোর মুছে উঠান ঝাড়ু দিয়ে এখন বাসন মাজতে এসেছি। আমি তো বসে নেই আম্মা জান। হয়েছে, মুখে মুখে আর তর্ক করতে হবে না। ওসব ন্যাকামি আমার কাছে করবি না। যা, ওগুলো হয়ে গেলে এক বালতি কাপড় আছে, সেগুলো ধুয়ে
তাড়াতাড়ি রান্না চাপাগে। যত সব আপদ জুটলো আমার কপালে। ছেলেটাকে যে কতবার করে বোঝালাম, কিন্তু কে শোনে কার কথা। আয়েশা ঘরের এক কোণে কাঁদছে। তারিক এসে তার পাশে বসল। তুমি আমাকে কিছু বলতে পারো না? সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা কাজ করেই যাই, তাতেও উনি খুশি হন না, বরং উনি আমাকে খোঁটা দিয়ে দিয়ে কথা বলেন, আর কথায় কথায় আমার মা বাবাকেও টানেন। উনি যা বলেন, যেভাবে বলেন আমি সেভাবেই করি, তাও তিনি এরকম করেন। আয়েশা, আমি সবই বুঝতে পারছি। আম্মার এরকম ব্যবহারে আমারও খুব আঘাত লাগে, কিন্তু তুমি তো জানো আম্মার অমতে গিয়ে তোমাকে বিয়ে করেছি, তার জন্যই তিনি শুরু থেকে মেজাজ খারাপ করে আছেন। কিন্তু এতে আমার কি দোষ ছিল বলো তো? তোমাকে বিয়ে করে কি আমি অপরাধ করেছি? সারা দিন রাত খাটছি, আর তার সাথে শাশুড়ির কথাও শুনছি। তুমি আর কটা দিন একটু কষ্ট করে সবুর করো আয়েশা। আমি আম্মাকে আরও বোঝানোর চেষ্টা করব। আমার বিশ্বাস আম্মা একদিন ঠিকই তার ভুল বুঝতে পেরে তোমাকে নিজের মেয়ের মতো কি রে আয়েশা, রান্না বান্না কি আজ করবি না? বেলা তো কম হয়নি, সকালে খাবার কি একেবারে দুপুরে দিবি? হ্যাঁ, যাও, আম্মা ডাকছে। হ্যাঁ হ্যাঁ, আসছি। সারাদিনই কাজ আর কাজ, একটু যে বসবো তাতেও শান্তি নেই। বলি রান্নাটা ঠিকভাবে করিস, যেন মুখে দেওয়া যায়, আবার যেন ফেলে দিতে না হয়। ঠিক আছে আম্মাজান। মনে রাখিস, এই বাড়িতে তুই কোনো রাজপ্রাসাদে থাকতে আসিসনি। বড় আশা করে ছেলের বিয়েটা একদিন ঠিক করেছিলাম, তাহলে সম্পত্তির সাথে সাথে টাকাটাও আসতো। আপনি সব সময় এভাবে কেন কথা বলেন আম্মাজান? আমি তো সব কাজই করছি, আমি কি বসে রয়েছি? একটু তো ভালো করে কথা বলতে পারেন। কত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করিস? যা, শিগগিরই হাত চালা, বেশি প্যান প্যান করবি না। আমার এখানে এসব চলবে না। তোর যদি এখানে ভালো না লাগে, তাহলে তুই বাপের বাড়ি চলে যেতে পারিস। সবাই খেতে বসেছে। আমিনা মুখে এক লোকমা তরকারি দিয়েই থুথু করে ফেলে দিলেন। ওরে বাবা রে, এটা কি তরকারি হলো? তুই কি রান্না করেছিস রে এটা? এ তো মুখে দেওয়ার জো নেই, না লবণ হয়েছে না ঝাল। তুই তো রান্নাটাও ঠিক করতে পারিস না। কেন আম্মা? আমি তো সব খাচ্ছি, সব তো ঠিকঠাক আছে। ঠিক তো হবেই, বউ রান্না করেছে যে, তোর কাছে তো এখন সবই মধু লাগবে। আম্মাজান, আমি তো সব মেপেই দিয়েছি, সবকিছু ঠিক থাকারই কথা। আচ্ছা, আপনি না হয় আরেকটা তরকারি দিয়ে খেয়ে দেখুন। আম্মা, তুমি কিন্তু একটু বাড়াবাড়ি করছো। তরকারিতে নুন ঝাল সব একদম ঠিক আছে। বিয়ের পর থেকেই দেখছি তুমি আয়েশাকে সব কিছুতেই খুঁত ধরছো। ও তো নিজের সাধ্য মতো ভালো করার চেষ্টা করছে, তুমি কেন অকারণে আয়েশাকে কথা শোনাচ্ছ? কি, আজ বইয়ের জন্য তুই আমাকে কথা শোনাচ্ছিস? তুই আমাকে বলছিস আমি বাড়াবাড়ি করছি? এই দিন দেখার জন্যই কি আমি এত কষ্ট করে বড় করেছি তোকে? ঠিক আছে, তোরাই তোদের খাবার খা, আমার আর খেতে হবে না, আমার খাওয়া লাগবে না। এই মেয়েটাকে যেভাবেই হোক বাড়ি থেকে তাড়াতে হবে। একে তাড়াতে পারলেই আমি আবার তারেকের বিয়ে জয়নবের সঙ্গে দিতে পারবো। কিন্তু এ তো এভাবে যাবে না, আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। কিন্তু কি করি? হ্যাঁ, পেয়েছি, একমাত্র সেই পারবে, জয়নব। আমি চুপি চুপি জয়নবদের বাড়ি যাই। আরে আমিনা খালাম্মা যে, এসো এসো, ঘরে এসো। সবই তো শুনলি, আমি তো আর পারছি না রে। যতই গালমন্দ করি, যতই খাটনি দিই, সব এভাবেই মুখ বুজে নেয়। তুই তো অনেক কিছু জানিস, তাই এমন একটা উপায় বল দে দেখি, যাতে ও নিজে থেকেই ঘর ছেড়ে পালিয়ে যায়। আরে খালাম্মা, এসব সামান্য বকাঝকায় এরকম মানুষ সোজা হয় না। তুমি তো শুধু কথাই মারছো। একে তাড়াতে হলে কঠিন ব্যবস্থা নিতে হবে। এক কথায় একে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দেব মানে? কি তুই কি বলতে চাইছিস? কোনো বিপদ আপদ হবে না তো?
আরে না, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। ঘরের ভেতর থেকে একটা ছোট পুটলি এনে আমিনার হাতে দিল। এই নাও খালাম্মা, এটা রাতে ওর খাবারের সাথে মিশিয়ে দেবে। দেখবে পরের দিন সকালে ও নিজে থেকেই রাস্তা থেকে সরে গেছে। এটা কি রে জয়নাব? এটা বিষ নাকি? হ্যাঁ, এটা সাপ মারার বিষ, এতে কাজ হয়ে যাবে। আরে না না, এ কি বলছিস তুই? আমি বড় জোর গালিগালাজ করতে পারি, খাটাতে পারি, তাই বলে আমি কাউকে মারতে পারবো না? আমি এই কাজ করতে পারবো না, এটা মস্ত বড় গুনার কাজ। তুই বরং আমাকে অন্য কোনো সহজ বুদ্ধি দে। ধুর, তোমার দ্বারা কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, তবে শোনো। আমিনার কানে কানে ফিসফিস করে একটা নতুন ফন্দি বলে দেয়, যা শুনে আমিনা হাসেন। কি বলো, পারবে তো? আচ্ছা দেখি, তবে ধরা না পড়লেই বাঁচি। তারিখ জানতে পারলে আমার আর রক্ষে রাখবে না। আচ্ছা চলি রে জয়নব। আহ, ও মা গো, কেউ বাঁচাও গো, মরে গেলাম রে। আমার কোমর, আমার পা, কি হবে গো? আয়েশার তারিক ঘর থেকে হন্তদন্ত হয়ে রান্নাঘরে ছুটে গেল। আমিনা মেঝেতে পড়ে ব্যথায় কাতরাচ্ছেন। আম্মাজান, কিভাবে পড়লেন? কিভাবে এমনটা হলো? এই, তাকিয়ে আছো কেন? তোলো আমাকে, তোলো। তারা দুজনে ধরাধরি করে আমিনাকে তুলে বিছানায় নিয়ে শুইয়ে দিল। তারিক আবার রান্নাঘরে গিয়ে মেঝেতে হাত দিয়ে পরীক্ষা করে ঘরে ফিরে এলো। আম্মা, রান্নাঘরের মেঝেতে তেল এলো কি করে? কে এত তেল ঢাললো? তা তা আমি কি করে বলবো? তুমি কি ভেবেছিলে আমি কিছুই বুঝবো না? আয়েশার পা ভাঙ্গার জন্য তুমি এই তেলের ফন্দি পেতেছিলে, তাই না? না না, আমি কিছু করিনি। আমি তো ওই দিকে ময়লা পরিষ্কার করতে যেয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, আর অমনি ওরে ওরে মরে গেলাম। আহ আহ মিথ্যা কথা বলো না আম্মা। আমি কাল তোমাকে ইব্রাহিম চাচাদের বাড়িতে যেতে দেখেছি, আর তুমি কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে এবং কেন গিয়েছিলে সেটাও এখন আমি ভালো করে বুঝতে পারছি। তুমি কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারলে? যার সাথে আমি সারাটা জীবন কাটাবো তুমি তাকেই পঙ্গু করতে চেয়েছো? ঠিক আছে আম্মা, তুমি তোমার টাকার নেশা আর হিংসা নিয়েই থাকো। আমি আর এই বাড়িতে এক মুহূর্তেও থাকতে চাই না। এই চলো চলো আয়েশা, আমরা আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। উনি একাই থাকুক উনার এই সম্পত্তির লোভ নিয়ে। ওরে তারিক, অমন কথা বলিস না রে বাবা। আমি না হয় একটা ভুল করেই ফেলেছি, তাই বলে কি তোরা আমাকে ছেড়ে চলে যাবি? আমি তো এমনটা করতে চাইনি। আমাকে ক্ষমা করে দে বাবা, আমার ক্ষমা করে দে। না, আম্মাকে এই অবস্থায় ফেলে আমি কি করে যাই? উনি আমাকে সহ্য করতে নাই পারেন, কিন্তু উনি তো আমার মা। আর মা যাই করুক না কেন, সন্তান কি কোনোদিন তাকে ছেড়ে চলে যায়? ইসলাম তো আমাদের পিতামাতার সেবা করতেই শিখিয়েছে। আমি ওনাকে আমার নিজের মায়ের মতোই ভালোবাসি তারিক। আয়েশা, মারে, তুই আমাকে মাফ করে দে। তুই এ বাড়িতে আসার পর থেকে একটা দিনের জন্য আমি তোকে শান্তিতে থাকতে দিইনি। কত বাজে ব্যবহার করেছি রে, কত কথা শুনিয়েছি, এমনকি আজ এক জঘন্য কাজও করেছি। আর তুই তুই আজ আমার বিপদে পাশে দাঁড়িয়েছিস। আমায় মাফ করে দে মা, আমার বড্ড ভুল হয়েছে। আল্লাহ যেন আমাকে হেদায়েত দেন। এ কি বলছেন আম্মাজান? মা কি কখনো সন্তানের কাছে ক্ষমা চায়? ওসব কথা আর মুখেও আনবেন না। আমি তো আপনারই মেয়ে। আপনি যে আজ নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই বড় কথা। আমার কাছে কোনো ক্ষমা চাওয়ার দরকার নাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। না রে মা, আমার বড্ড অন্যায় হয়ে গেছে তোর সাথে। তুই মনে কোনো কষ্ট রাখিস না মা, আমাকে মাফ করে দিস। আচ্ছা ঠিক আছে আম্মাজান, আমি মন থেকে আপনাকে মাফ করে দিলাম। আপনি আর এসব ভেবে কষ্ট পাবেন না। এবার আপনি চুপচাপ শুয়ে থাকুন। আমি উনুন থেকে গরম তেল করে আনছি, আপনার পায়ে ভালো করে মালিশ করে দেব। দেখবেন আল্লাহর রহমতে কিছুক্ষণের মধ্যেই ব্যথা সেরে যাবে। আচ্ছা মা, ঠিক আছে, তুই যা। এভাবে আমিনা নিজের ভুল বুঝতে পেরে আয়শাকে আপন করে নেয় এবং তারা তিনজনে সুখে শান্তিতে মিলেমিশে একসাথে বসবাস করতে থাকে।